আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের ২৮ দিনে এআই জিনিয়াস লাইভ কোর্সের আজকে ৪ নম্বর ক্লাস। আজকে আমরা শিখব অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু আমরা বেশ আলোচনা শুনি বা অনলাইনে বেশ আলোচনা আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু বাংলাতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি ইউটিউবে বা অন্যান্য বিভিন্ন কোর্সে আমি তো কয়েকটা কোর্স নিয়েছি, আপনারা জানেন এই কোর্সের জন্য যে বাংলাদেশে অন্যান্যরা যারা এভাবে পেইড কোর্স করাচ্ছে তারা কি দেখাচ্ছে। এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি যেই কয়টা কোর্স দেখছি সেখানেও কিন্তু আসলে প্রপার কোনো গাইডলাইন প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আলাদাভাবে নাই। সবাই কি বলে যে ভালো করে লেখো, এটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, আসলে কি তাই যে শুধু ভালো করে বললেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং? আসলে সেটা না। আমরা আজকে একেবারে বেসিক টু অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখব। বলতে পারেন এই ক্লাসটা বা এই ক্লাসের যে টপিকটা, এইটা বাংলাতে এইভাবে একেবারে পুরা গাইডলাইন এটাই প্রথম। কিন্তু আপনারাই প্রথম পাচ্ছেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা আবার কি? প্রম্পট বিষয়টা কি আমরা কিন্তু গত ক্লাসে জানছি, দেখছি, শুনছি, বুঝছি। তারপরেও যেহেতু প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাস, শুরুতে প্রম্পট জিনিসটা কি সেটা বুঝি। আমরা বিভিন্ন এআই কে, এই যে ৩টা ক্লাস হয়েছে, বিভিন্ন এআই টুলকে কি করেছি, বিভিন্ন কমান্ড করছি যে তুমি একটা কবিতা লেখো, তুমি একটা গল্প লেখো। এই যে আমরা যেটা বলে তাকে একটা কমান্ড করছি বা একটা ইনস্ট্রাকশন দিছি, যেটা বলে ওই আমাদের কথাটুকু হচ্ছে প্রম্পট। এখন প্রম্পটটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই আমরা তো এআই এর সাথে কথা বলছি। এখন আমরা মানুষ আর সে তো এআই। ওকে, সে যতই হোক একটা মেশিন। তার থেকে যদি আমরা একেবারে সঠিক আউটপুট যেটা আমি চাই সেটা বের করে আনতে চাই, তাহলে আমার কিন্তু এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানা দরকার। একটা কবিতা লেখো, এটা একরকম। মানে একটা এক্সাম্পল দেখেন যে শুধু যদি বলি একটা কবিতা লেখো, এটা একরকম। আবার যদি বলি যে কাজী নজরুল ইসলামের একটা কবিতা লেখো, সেটা একরকম। যদি বলি কাজী নজরুল ইসলামের একটা বিদ্রোহী কবিতার মতো কবিতা লেখো, তাহলে কিন্তু আরেক রকম। ওকে, আবার যদি বলি যে ধরো তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, বা মনে করো তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, বা অ্যাক্ট অ্যাজ রবীন্দ্রনাথ ঠাকুর, বাট একটা কবিতা লেখো যেটা আবার কাজী নজরুল ইসলামের মতো, তখন আবার কিন্তু আর এক রকম রেজাল্ট আসবে। ওকে, যদি বলি যে অ্যাক্ট অ্যাজ এ 5 years old বয়, হ্যাঁ, এটা বলে যদি বলি যে তুমি কাজী নজরুল ইসলামের মতো কবিতা লেখো, তখন কিন্তু ও আর এক রকম লিখবে। মানে ও বিভিন্ন আউটপুট দিবে। এখন আমরা কোন সময় কিভাবে ওর কাছ থেকে কিভাবে আউটপুটটা পেতে পারি সেইটা দেখবো এই ক্লাসে। আর সাথে সাথে সেটা দেখার সাথে সাথে আসলে আহ, এখানে বেশ কিছু টার্মস আছে, সেই টার্মস গুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এটা মোটামুটি আমরা দেখলাম। এখানে দেখেন যে বেশ কিছু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কৌশল বা বেশ কিছু আমাদের এখানে তো কৌশল লেখা আছে, বা আমি নিজেই কৌশল লিখছি, কিন্তু বেশ কিছু প্রিন্সিপাল বলতে হবে। প্রিন্সিপালই তো কৌশল, যাই হোক। এই প্রিন্সিপাল গুলো আমরা যদি জানি তাহলে মোটামুটি ওকে আমরা সঠিক একটা নির্দেশনা দিতে পারবো। এবং আহ, এইগুলো কিন্তু এক একটা টার্ম মনে হবে কিন্তু যে আমি ওকে তো আমার নিজের ভাষায় বলছি। এই টার্মগুলো যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা আউটপুটটা বা ওর থেকে যে অ্যান্সারটা আমরা নিব সেই অ্যান্সারটা মোটামুটি আমরা যেভাবে চাই সেইভাবে ওর কাছ থেকে বের করে আনতে পারবো। এবং সুন্দর একটা আউটপুট ওর থেকে আমরা পেতে পারবো যখন আমরা এই টার্মগুলো শিখবো এবং এই টার্ম অনুযায়ী বিভিন্ন প্রম্পট গুলো আমরা লিখতে শিখবো। আচ্ছা, এই ক্লাসে আমরা এই টার্মগুলো শেখার সাথে সাথে এই টার্মগুলো শেখার সাথে সাথে একটা যে কোনো প্রম্পট দেখলে বুঝবো যে এই প্রম্পটের মধ্যে কোন টার্ম ব্যবহার হয়েছে এবং কোনো ভুল আছে কিনা, প্রম্পটে কোনো ভুল আছে কিনা। ছোট্ট একটা প্রম্পটকে আমরা যে কোনো একটা প্রিন্সিপাল ব্যবহার করে একটা একদিকে নিয়ে যেতে পারবো। বিভিন্ন রকম বিষয় আমরা এই ক্লাসে দেখব। যেমন প্রথমে আছে একটা স্পেসিফিক প্রম্পট এবং জেনারেল প্রম্পটের মধ্যে পার্থক্য। স্পেসিফিক প্রম্পট এবং জেনারেল প্রম্পট আমরা পরের পেজে চলে যাচ্ছি। এটা একটু আগে যেটা বললাম যে একটা কবিতা লেখো, তুমি কিভাবে ও লিখবে, কিন্তু আমরা যদি নির্দিষ্ট করে দিই যে তুমি একটা কবিতা লেখো যেটা হবে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মতো কবিতা, কি হলো? নির্দিষ্ট হলো। আরো নির্দিষ্ট করতে পারি যে তুমি 200 শব্দের মধ্যেই কবিতাটা লেখো, আরো নির্দিষ্ট করছি। আরো নির্দিষ্ট করতে পারি যে তুমি এই কবিতাটা আহ প্রতিটা লাইনে এইটা কয়টা করে অক্ষর থাকবে। ওকে, অক্ষর বৃত্ত ছন্দে লেখো, অথবা মাত্রা বৃত্ত ছন্দে লেখো। হ্যাঁ, এইভাবে কিন্তু ওকে আমরা বলে দিতে পারি। এখন
তারপর হচ্ছে জেনারেল প্রম্পট জিনিসটা কি? ওর সাথে শুধু বলা যে তুমি একটা কবিতা লেখো এইভাবে। এখন জেনারেল প্রম্পটও কিন্তু মাঝে সাঝে দরকার হয়। আবার স্পেসিফিক প্রম্পটও আসলে দরকার হয়। জেনারেল প্রম্পটটা কখন দরকার দেখেন। এই যে এখানে এক নজরে তুলনা আছে। দেখা গেছে কি যে যখন আপনার একেবারে নির্দিষ্ট একটা বিষয় প্রয়োজন। নির্দিষ্ট একটা বিষয় প্রয়োজন। দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতার মতোই কবিতা প্রয়োজন। তখন আপনার কি করতে হবে? একেবারে স্পেসিফিক প্রম্পট দিতে হবে এবং প্রয়োজনে ওকে আপনি কাজী নজরুল ইসলামের ২-১ টা কবিতা সরাসরি ওকে আগে দিয়ে দিবেন। প্রম্পটের মধ্যেই দিয়ে দিবেন। এই কবিতা দেখো। এটা সামনের দিকে দেখবো আমরা। আ প্রম্পট এই যে প্রিন্সিপালের মধ্যে আছে। এই যে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া যে ফিউ শর্ট এবং জিরো শর্ট প্রম্পটিং। ওকে? যাই হোক, আ সামনের যত কিছু দেখবো এই ২ টা বিষয়ই আসলে বারবার ঘুরে ফিরে আসবে যে স্পেসিফিক প্রম্পট এবং জেনারেল প্রম্পট। ওকে? স্পেসিফিক প্রম্পট, জেনারেল প্রম্পট। এই পরের যত প্রিন্সিপাল গুলো আছে এইগুলো মূলত এর পরেই দাঁড়িয়ে আছে যে স্পেসিফিক প্রম্পট নাকি জেনারেল প্রম্পট। ওকে? এই হচ্ছে ব্যাপার। স্পেসিফিক প্রম্পট, জেনারেল প্রম্পট আমরা বুঝলাম। এটা আমরা আগে থেকেই বুঝতাম। যাই হোক, আ এ এরপর থেকে কিন্তু সরাসরি আমরা উদাহরণে চলে যাব। এখন থেকে আমরা যেটা করব যে সরাসরি ChatGPT কে একটা বা আমাদের যেসব চ্যাটবট আছে, জেমিনি আছে, ডিপসিক আছে। ওকে? এখানে সরাসরি আমরা উদাহরণগুলো দেখব। আচ্ছা, আমাদের প্রিন্সিপাল 2 তে আসছে কনটেক্সচুয়াল প্রম্পটিং, মানে কনটেক্সট দিয়ে প্রম্পট। ওকে? যে একটা কনটেক্সট আপনি দিবেন। এখন এখন কনটেক্সট জিনিসটা কি দেখেন, আমি যদি এখান থেকে যদি আ কনটেক্সচুয়াল প্রম্পট এবং নন কনটেক্সচুয়াল প্রম্পট একটা উদাহরণ দেওয়া যায়। হ্যাঁ, ঐরকমই যে কনটেক্সচুয়াল নন কনটেক্সচুয়াল প্রম্পট যে তুমি কিছু লেখো, একটা গল্প লেখো বা তুমি একটা তুমি আমার জন্য কিছু লেখো। এই হচ্ছে কোনো কনটেক্সট নাই। হ্যাঁ? আবার যদি আমরা বলি যে তুমি আমার জন্য একটা গল্প লেখো, মানে হালকা একটু কনটেক্সট আসলো। আমি যদি বলি যে তুমি আমার জন্য আ যে গল্পটা লিখবা সেখানে একটা কুকুর এবং একটা বিড়াল থাকবে। তাহলে আরেকটু কিন্তু কনটেক্সচুয়াল হলো এবং এইভাবে কি বিষয় এড করে আমরা একটা ফুল কনটেক্সচুয়াল প্রম্পট বানাতে পারি সেইগুলো দেখব। যেমন নিচের দিকে যদি একটু দেখি, এখানে কিছু বিষয় লেখা আছে যে এমন একটি প্রম্পট যা এআই কে নির্দিষ্টভাবে গাইড করার জন্য অতিরিক্ত তথ্য যেমন ব্যাকগ্রাউন্ড, চরিত্র, টোন, লক্ষ্য বলে দেয়। সামনের দিকে চলে আসি। হ্যাঁ, এখন আ কি কনটেক্সট মানে মূল যে বিষয়গুলো, ওকে? মূল যে বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে। কনটেক্সচুয়াল প্রম্পট লেখার জন্য আমরা যেই বিষয়গুলো ওকে দিতে পারি, একটা দিতে পারি রোল, তাকে একটা রোল দিতে পারি যে ধরো তুমি বা মনে করো তুমি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, একটু আগে যেটা বলছিলাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে তুমি কাজী নজরুল ইসলামের কবিতার মতো কবিতা লেখো। তাহলে একটা একরকম হইলো। বা গত ক্লাসে দেখছিলাম যে ধরো তুমি হচ্ছে একজন ডাক্তার বা ধরো তুমি একজন আম ওঝা। গত ক্লাসে দেখছিলাম। এই এরকম একটা রোল তাকে দেওয়া। তাহলে এটা একটা কনটেক্সট। শুধু ধরো তুমি একটা ওঝা বা ধরো তুমি একটা একজন মেডিকেল ডাক্তার বা তুমি একজন এমবিবিএস ডাক্তার বললাম যে আমার রোগ হয়েছে বা আমার অসুখ হয়েছে, চিকিৎসা দাও। তাহলে কিন্তু ও চিকিৎসা দিতে পারবে না। শুধু রোল হইলেই চিকিৎসা দিতে পারবে না। লাগবে কি ব্যাকগ্রাউন্ড। ওকে? যে কি বিষয়ে ও আসলে আমাকে আ কি বিষয় এবং কাকে ও চিকিৎসাটা দিবে? কি বিষয়ে কাকে চিকিৎসা দেবে? যেমন হতে পারে আমি আমার রোগের নামটা বললাম এবং আমার বয়সগুলো বললাম। মানে ও যাকে চিকিৎসা দেবে তার সম্পূর্ণ বিবরণটা আমি উল্লেখ করলাম। তখন হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড উল্লেখ করা। তারপরে গোলটা অবশ্যই এড করতে হবে। যেমন হচ্ছে যে তুমি আমাকে আ কিছু টেস্ট দাও। তুমি আমার কোনো ওষুধ দিয়ে না। তুমি তো ডাক্তার। কিছু টেস্ট দাও, আমি শুধু জানতে চাই আমার কি। এখন ও তাহলে টেস্ট দিবে। যদি বলি যে না তুমি আমাকে আ কোন টেস্ট দিবা না, তুমি শুধু আমাকে প্রেসক্রিপশন লিখে দিবা। ওকে? এবার এবং এক রকমের গোল যে আমি কি চাচ্ছি তার থেকে। এবং আরেকটা গোল দেখেন, আরেকটা গোল হচ্ছে টোন। টোন মানে কি? আমি যখন ওকে চাচ্ছি, আ ওর কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছি। অ্যান্সারটা এমন হতে পারে যে তুমি তো আমাকে লিখে দিবা। দেখা যাচ্ছে তুমি এমনভাবে লিখে দাও যেমন এই টোনের গুলোর ক্ষেত্রে গল্প বা কবিতা অথবা প্রেজেন্টেশন অথবা ইমেইল, এইগুলোর ক্ষেত্রে এই টোনটা বেশি গুরুত্বপূর্ণ। যে টোন আপনি যদি ইমেইল লেখেন,
সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বসকে ইমেইল লেখেন বা অফিসে ইমেইল লেখেন, তখন টোনটা হবে কি? টোনটা হবে হচ্ছে আহ, দেখা যাচ্ছে ফরমাল টোন। আবার যদি আপনি আপনার বন্ধুকে লেখেন একটা চিঠি বা একটা মেইল, তখন আপনি দিবেন ফ্রেন্ডলি টোন। আবার যদি আপনার স্টুডেন্টদের জন্য আপনি লেখেন, তখন লিখে দিবেন যে মোটিভেশনাল টোন। এখন এটা যদি না লেখেন, সবকিছু লিখলেন, এই বিষয়টা লিখলেন না যে টোনটা কি, এটা লিখলেন না, ওকে, তখন হবে কি? ও ওর মতো লিখে দিবে। কিন্তু যখনই আপনি টোন অ্যাড করবেন, ওর লেখাই চেঞ্জ হয়ে যাবে, দেখবেন ও মানুষের মতো বলা শুরু করছে। কিন্তু এই জিনিসটা আমরা এতদিন দেইনি, বা সাথে সাথে একটা টোন অ্যাড করিনি, যার কারণে দেখা যাচ্ছে আমরা সেভাবে সঠিক উত্তর পাইনি। দেখেন এখানে কিছু আছে যে এটাই তো কনটেক্সচুয়াল প্রম্পট এই যে। আচ্ছা, স্ট্রাকচারটা তাহলে কেমন হচ্ছে? অ্যাক্ট অ্যাজ এ ডক্টর, বা এই যে এখানে যেভাবে দেখেন বাংলা দেওয়া আছে, অ্যাক্ট অ্যাজ এ ডক্টর, মানে আপনি একজন, ধরেন আপনি একজন ডাক্তার। হ্যাঁ, অ্যাসিউম ব্যাকগ্রাউন্ড, যে অ্যাসিউম ইউর পেশেন্ট ইজ এ ব্যাড ফেভার। ঠিক আছে, এরকম বললেন যে তার খুব খারাপ, তার খুব জ্বর। দ্য গোল ইজ টু পারসিউ, মানে তার জ্বর, এখন আপনাকে সারাতে হবে। এখানে দেখেন ইংলিশে বাংলায় একই ব্যাপার। এখন দেখেন যদি বাংলাতে বলি যে আপনি একজন, ধরেন আপনি একজন ডাক্তার, ঠিক আছে, এখন আপনার আহ, রোগীর অবস্থা খুব খারাপ এবং সে রোগীর বয়স এত, রোগী একদম একজন 5 বছরের বাচ্চা। বা ধরেন আপনি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি একটা কবিতা লিখবেন 2-3 বছরের বাচ্চার জন্য। বা ধরেন আপনি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি হচ্ছে একজন, কি বলা যায়, লয়ার। ধরেন আপনি একজন লয়ার, কাকে বলছেন? বা আপনি কিন্তু এআই কে বলছেন যে অ্যাক্ট অ্যাজ এ লয়ার, অ্যাক্ট অ্যাজ এ অ্যাক্টর। হ্যাঁ, এরকম আপনি ওকে বলছেন অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল বিজনেসম্যান। বা আরো যদি এখানেও যদি আরো স্পেসিফাই করতে পারেন যে অ্যাক্ট অ্যাজ এ 20 ইয়ার্স ওল্ড, মানে 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বিজনেস, কি বলা যায়, বিজনেসম্যান না, ওটা হচ্ছে যাই হোক, দেখে এখানে কি একটা লেখা আছে এরকম, কোথায় হারাই যাচ্ছে, 2-3 বার হয়ে যাচ্ছে, এখানে দেখি এই ধরনের কিছু আছে কিনা। যাই হোক, আমরা এই ধরনের কিছু লিখে দেখি যে সে কি অ্যান্সার দেয়, আলাদা আলাদা অ্যান্সার দেয় কিনা। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে এবং চলে আসছি চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটি দেখেন এটা কিন্তু ফ্রি ভার্সন। আবার জেমিনিতে আসলাম, ai studio.google.com, তারপর চ্যাটে আসলাম। এখানে দেখেন বেশ কিছু উদাহরণ আমি দিয়ে দিয়েছি, সেই উদাহরণ থেকেই যদি নেই তাহলেই হবে। দেখেন এখানে যেটা লেখা আছে যে আপনি একজন অনুপ্রেরণামূলক স্পিকার, আপনি এমন ছাত্রের জন্য ভিডিও স্ক্রিপ্ট লিখছেন যারা হাল ছেড়ে দিয়েছে। আপনার কাজ হচ্ছে তাদের আবার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করা। একটু লিখুন আবেগ ঘন টোনে বাংলা ভাষায়। দেখছেন সমস্ত কিছু আছে এর মধ্যে। এই হচ্ছে প্রম্পট। দেখা যাক, এটা আমি চ্যাট জিপিটি কে লিখি আপনি একজন স্পিকার। ওকে, এর কাছেও দিয়ে দেখি কি বলে। দেখা যাক, একেও দিই, একেও দিই। এটা কিন্তু পুরো ভিডিও স্ক্রিপ্ট লিখছে। দেখেন যে তুমি কি ক্লান্ত, তুমি কি হেরে গেছো, তোমার কি মনে হয় সব শেষ? আমি জানি কষ্টটা কতটা গভীর, যখন সবাই এগিয়ে যায় আর তুমি পিছিয়ে পড়ো, যখন তুমি শত চেষ্টা করেও ব্যর্থ হও, যখন তোমার চোখের জল কারো কাছে মূল্যহীন মনে হয়। আমি জানি তুমি কেমন অনুভব করো, কিন্তু শোনো, হেরে যাওয়ার দেখেন টোনটা দেখেন, বলবে কেউ আই লিখছে, এক করছি দেখেন। বন্ধু, তুমি কি ক্লান্ত? চারপাশের দেয়ালগুলো কি চেপে ধরেছে তোমাকে? মনে হচ্ছে হাজার চেষ্টা করেও কোনো লাভ নাই, স্বপ্নগুলো সব কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি এই অনুভূতিটা কতটা ভয়ঙ্কর। এখন নিজের প্রতি বিশ্বাসটাই টলে যায়, এখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন মনে হয়। আহা, দেখেন এখন যদি ওকে এটা না বলে ওকে শুধু বলতাম যে একটা ভিডিও স্ক্রিপ্ট লেখো, একজন আলাদা একটা চ্যাট জিপিটি আলাদা নিলাম, ওইটা তো মনে রাখবে, এটাই তো সমস্যা। চ্যাট জিপিটি ওই আগেরটা অনেক সময় মনে রাখে। হ্যাঁ, একজন হাল ছেড়ে দেওয়া ছাত্রর জন্য কিছু অনুপ্রেরণামূলক কথা বলে একটা ভিডিও তৈরি করব, তুমি স্ক্রিপ্ট লিখে দাও। তো তার মধ্যেও কিন্তু কিছু স্পেসিফাই করে দিছি। এবার একে বলি, হ্যাঁ, একে আলাদা করে বলি। চ্যাট জিপিটি আগে ওই অন্য চ্যাটের একটাও মনে রাখে, এই হচ্ছে ওর ঝামেলা। ও, এটা তো করলে হবে না। একজন খারাপ স্টুডেন্টের জন্য কিছু
অনুপ্রেরণামূলক কথা বলে একটা ভিডিও বানাবো, তুমি স্ক্রিপ্ট লিখে দাও। তারপরও বেশ কিন্তু স্পেসিফিক হয়ে গেছে। ওর সাথে সাথে কিছু অ্যাড করবে। অনুপ্রেরণা জিনিসটা কেমন হয় দেখা যাচ্ছে সে জানে, কিন্তু তারপরও দেখেন কিছুটা কিন্তু এই যে তুমি কি এই শব্দগুলোর সাথে পরিচিত, এই কথাগুলো কি তোমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খায়, তুমি কি মনে করো তুমি একজন খারাপ ছাত্র? হ্যাঁ, আমি জানি এই অনুভূতিটা কেমন। যখন মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি শুধু পিছিয়ে পড়ছো, তখন চেষ্টার পরেও কোনো ভালো ফল আসে না। যখন মনে হয় পড়াশোনা তোমার জন্য নয়। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে একটি সত্য কথা বলতে এসেছি। খারাপ ছাত্র বলে আসলে কিছু হয় না। হ্যাঁ, কি হয়েছে? সাধারণ কথাবার্তা। তো ওই Google Gemini, হ্যাঁ, এখানে যখন লিখছে দেখেন, বন্ধু তুমি কি ক্লান্ত? চারপাশের দেওয়ালগুলো কি চেপে ধরছে তোমাকে? চারপাশের দেওয়াল যে চেপে ধরার বিষয়টা, এটা যে একটা গভীর অনুভূতির বিষয়। হ্যাঁ? এখানে কি বলছে আমি জানি তোমার অনুভূতিটা কেমন। হ্যাঁ? তাহলে বুঝতে পারছেন? যখন আমি আমি ওকে আ সমস্ত একটা পুরা আ প্রম্পট এর কনটেক্সচুয়াল একটা প্রম্পট এর সমস্ত বৈশিষ্ট্য দিয়ে ওকে যখন একটা প্রম্পট লিখছি, তখন কিন্তু ও ওইভাবে অ্যান্সার দিচ্ছে। কিন্তু দেখেন যদি আমরা চাই যে এই যে ছাত্র, এই ছাত্র ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু পরিবর্তন করতে চাই। যেমন আমি চাচ্ছি যে এই যে ছাত্র, এই ছাত্রের বয়স মাত্র হয়তো ১০ বছর। তখন কিন্তু এইগুলো লিখলে অনেক সময় কাজ নাও হতে পারে। যেমন ওকে বলে দিই, এখানেই বলে দিই, এখানে বলে দিই। ছাত্রের বয়স ১০ বছর এবং সবসময় কান্নাকাটি করে। হুম, তাইলে ছাত্র সম্পর্কে ওকে আরো কিছু বলে দিলাম। থাম। এই কথাটা আপনি লাস্টে বললে কিন্তু ভালো ফলাফল বয়ে আনবে না। এটা ব্যাকগ্রাউন্ড দ্বিতীয়টায় রাখতে হবে। এটা মনে রাখবেন। কারণ যখন হচ্ছে আপনার এক দিচ্ছেন তারপরে হচ্ছে অবস্থা বর্ণনা করতে হবে। ছাত্রের জন্য যার হাল ছেড়ে দিয়েছে, হ্যাঁ? এখানে লিখতে হবে কিন্তু। এটা আবার মনে রাখবেন। এইবার আপনার কাজ কি বলা হচ্ছে এবং টোন বলা হচ্ছে সবার শেষে। তাহলে সমস্ত বৈশিষ্ট্য এখানে আছে। দেখেন এখন আবার একটু পরিবর্তন করে দিবে লেখা। যখন দেখা যাচ্ছে ছাত্রের বয়স মাত্র ১০ বছর। এই দেখেন, তুই পারবি রে ছোট বন্ধু। তুই বলা শুরু হয়ে গেছে। ওকে, এখন আপনি যদি ভিডিও বানান, আহ, একজন এসএসসি ফেল করছে তার জন্য ভিডিও বানান, তখন দেখা যাচ্ছে আগেরটা ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে একজন 5 ক্লাস 5 এ পড়ে বা ক্লাস 4 এ পড়ে, তার জন্য আপনি ভিডিও বানাচ্ছেন। তখন দেখেন, তখন আপনারা এইভাবে এখন আপনি মনে করেন যে আপনি ক্লাস 4 এর একটা বাচ্চার জন্য ভিডিও বানাবেন। তার জন্য যদি এটা বানায় রাখেন, তাহলে কি হবে? হবে না। তখন আপনিও বুঝতেছেন যে আমি ছোট মানুষের জন্য ভিডিও বানাচ্ছি, কিন্তু ও তো এইসব কথার মর্ম বুঝবে না। তাহলে তো ছোট মানুষের মতোই লিখতে হবে। এখন এআই কে কি বলে বোঝাই যে সে ছোট মানুষ? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে মানে দ্বিতীয় জায়গায় আপনি তার বর্ণনা দিয়ে দিবেন। ওকে, দেখেন এখন এখন কি করছে যে এই যে ছোট্ট বন্ধু, তুই আবার কাঁদছিস? মা বকা দিয়েছে? স্কুলের স্যার কিছু বলেছে? না হয় লেখাপড়া একটু পিছিয়েই পড়েছিস, তাই বলে এভাবে হাল ছেড়ে দিয়ে বসে থাকবি? তুই কি জানিস পৃথিবীর বড় বড় মানুষরাও ছোটবেলায় অনেক কেঁদেছে। তারা সবকিছু একবারে পারেনি। তারা ভুল করেছে, ব্যর্থ হয়েছে, তবুও তারা থামেনি। হ্যাঁ? তোর চোখের এই অশ্রু মানে তুই তুই করে বলা শুরু হয়ে গেছে। তাহলে এই যে টোনটা যে আমরা আমাদের মতো করে নিলাম, মানে এআই এর কাছ থেকে একটা অ্যান্সার আমাদের মতো করে নিলাম। এটা কিভাবে নিলাম? এটা কনটেক্সচুয়াল প্রম্পট এর মাধ্যমে। এবং এই কৌশলগুলো যখন আমি জানলাম, তখন আমি এটা ঠিকভাবে ওর কাছ থেকে অ্যান্সারটা নিতে পারলাম। না হলে কিন্তু আমি পারতাম না। যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পারছি সবাই নাকি? সো ১ নম্বর। বাকিগুলো একটু কেটে দিই। বাকি আরো কয়েকটা। হুম। তাহলে কনটেক্সচুয়াল প্রম্পট এর বৈশিষ্ট্যগুলো বা যেকোনো প্রম্পটেরই কিন্তু বৈশিষ্ট্য এইগুলা। যেকোনো প্রম্পট বৈশিষ্ট্যগুলো দেখি যদি। এখানে দেখেন যে একটা রোল দিতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে এবং ব্যাকগ্রাউন্ড বলতে আমার কাছে যেসব ডাটা আছে, যে অনুযায়ী ও অ্যান্সারটা দিবে। ওকে? তারপরে গোল বলতে হবে যে তুমি আসলে কবিতা লিখবা, নাকি বক্তৃতা লিখবা, ভিডিও আ জন্য স্ক্রিপ্ট লিখবা, কি লিখবা সেটা। টোনের মধ্যে থাকছে হচ্ছে তুমি এটা আবেগঘন টোনে বলতে চাচ্ছ। ওকে? এরকম। যেমন এখানে দেখেন একটা উদাহরণ আছে রোল, ইউনিভার্সিটি প্রফেসর রোল। ধরেন আপনি একজন ইউনিভার্সিটি প্রফেসর। ব্যাকগ্রাউন্ড কি? সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ইন বাংলাদেশ। সে কি করেছে? গোল ক্রিয়েট এ শর্ট কুইজ অন এআই। এআই এর উপরে একটা শর্ট কুইজ তাকে বানাতে বলা হচ্ছে। টোন সিম্পল এডুকেশনাল বাঙালি ল্যাঙ্গুয়েজ।
আচ্ছা, ব্যাপারটা প্রম্পটটা এই যে অ্যাক্ট অ্যাজ এ ইউনিভার্সিটি প্রফেসর, এটা যদি ওকে দিই কপি, কোনটা যে কি, হ্যাঁ, এটা আমরা আরেকটা জায়গায় যে এখান থেকেই শুরু করতে পারি, নিউ চ্যাট নিয়ে দিতে পারি যে কি অ্যাক্ট অ্যাজ এ ইউনিভার্সিটি প্রফেসর। দেখেন আমি ইংলিশে লিখেছি কিন্তু বাংলা দিচ্ছে কেন, কারণ আমি এখানে বলে দিয়েছি সিম্পল ল্যাঙ্গুয়েজ, মানে টোনটা কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং বাঙালি এক্সপ্লেনেশন। অবশ্যই নিচে একটি ছোট কুইজ তৈরি করে দিলাম, যা মুক্তমুখ। ঠিক আছে, কুইজ বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ, পূর্ণমান 10, মানে 10টা প্রশ্ন দিছে মনে হয়। নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর একটি উদাহরণ? বই পড়া, মোবাইলে চার্জ দেওয়া, গুগল ম্যাপ ব্যবহার করে রাস্তা খোঁজা, নাকি কলম দিয়ে লেখা? গুগল ম্যাপ ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করা, এটি এআই এর একটি উদাহরণ। ওকে, এআই এর পূর্ণরূপ কোনটি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে প্রশ্নগুলো তৈরি করছে আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমাদের আহ, ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিজিডির যে পিজিডি প্রোগ্রামের যে ক্লাস নেওয়া হয়, ওখানে ভিডিও এডিটিং এর উপরে পরীক্ষা হবে, মানে পুরা ফাইনাল পরীক্ষা। এখন ওই পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করতে বলছে। ওকে, এখন 1.5-2 বছর আগে, 2 বছর আগে, এখন তখন চ্যাট জিপিটি মাত্রই আসছে, মানে মাত্র বলতে দেখা যাচ্ছে 2-6 মাস আসছে, সাধারণ ইউজাররা এখনো ব্যবহার করে না। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আমি কি করছি, আহ, প্রথম এই চ্যাট জিপিটির থেকে যে আসলে একটা সাহায্য নিয়ে একটা কাজ করা যায়, তখন ওই কাজটা করেই কিন্তু প্রশ্ন তৈরি করেই কিন্তু আমি এই জিনিসটা ওই সময় একটা করছি যে হ্যাঁ তাই তো, চ্যাট জিপিটি দিয়ে আসলে কাজের জিনিস তখনই বুঝতে পারছি, মানে ফার্স্ট বুঝতে পারছি তখন। আর সেই চ্যাট জিপিটি দিয়ে বানানো প্রশ্নেই পরীক্ষা হয়েছে ওইবার, পুরা ন্যাশনাল ইউনিভার্সিটির পিজিডি প্রোগ্রামের পরীক্ষা হয়েছে ওই সেই আমার বানানো প্রশ্ন দিয়ে। মানে বিভিন্ন সেট প্রশ্ন তো অনেকে তৈরি করে, পরে একজনের সেট দিয়ে পরীক্ষা হয়, আমার সেটাই পরীক্ষা হয়েছে এবং ওই প্রশ্নটা পুরোই চ্যাট জিপিটি দিয়ে বানানো। ওই সময় চ্যাট জিপিটি যেহেতু অত প্রচলিত না, এই জন্য দেখা গেছে ওই সময় কিন্তু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা, তারা কিন্তু বুঝতেই পারেনি যে এটা আসলে এআই দিয়ে বানানো প্রশ্ন। ওকে, এই হচ্ছে ব্যাপার, মজার কাহিনী। তার মানে ভালো সুন্দর প্রশ্ন তৈরি করতে পারে। এবং যেভাবে বলি সেই সময়ও কিন্তু আমি অনেক চেষ্টা করে করে প্রশ্ন মানে তৈরি করেছিলাম। এখন হইলে তো সহজেই প্রশ্ন তৈরি করে ফেলতাম, তখন না, এই প্রশ্নটা হয় না। দেখা যাচ্ছে ওকে বলছি মাত্র 10টা কোশ্চেন হবে, ওকে বলছি এই তুমি 50টা প্রশ্ন বানাও, 50টা বানাইছে। এখন যেটা যেটা আসলে আমি পড়াইছি যেইগুলো, হ্যাঁ, এবং যেটা যেটা আসলে সাবজেক্টের মধ্যের বিষয়, যেগুলো প্রশ্ন হতে পারে সেগুলো খুঁজে 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 পরে কিন্তু অ্যান্সার, মানে সেই কোশ্চেন গুলো দিয়েছি। এখন এখন হইলে কিন্তু অত কষ্ট করা লাগতো না, ওইগুলো করতে দেখা যাচ্ছে আমার চ্যাট জিপিটি থেকে দিয়ে করতেই 2-3 ঘন্টা সময় লাগছে। এখন হইলে হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগতো। আর তারপরও আসলে ভালো করে সবকিছু দেখে শুনে করতে গেলে একটা কাজ যতই চ্যাট জিপিটি দিয়ে করেন একটু সময় লাগেই, এটা একটা ব্যাপার। আচ্ছা, যাই হোক, আহ তারপরে এখানে দেখেন আপনাদের জন্য একটা প্র্যাকটিস এখানে করা আছে, মানে প্র্যাকটিস একটা শিট এখানে করা আছে। আপনারা এখানে এইগুলো বসাতে পারেন মাঝখানে মাঝখানে, যে 1 2 3 4 5 6, এই 6 জায়গায় 6টা জিনিস হবে। ইউ আর এ অ্যাক্ট অ্যাজ এ অমুক, বা ইউ আর এ গ্রাফিক্স ডিজাইনার হেল্পিং এ কোম্পানি, বা অমুক তমুক। দেখেন এখানে লেখা আছে যে ওইটার অ্যান্সার কি হবে, এখানে দেওয়া আছে যে ইউ আর এ ক্যারিয়ার কোচ। হ্যাঁ, তাহলে এখানে কোথায় কি হবে, এই ফরম্যাটেই কিন্তু আমাদের প্রম্পট লিখতে হবে। পুরা প্রম্পটটা এই ফরম্যাটে লিখতে হবে এবং এই বিষয়গুলো এখানে থাকবে। তাহলে সেটাকে একটা ভালো প্রম্পট বলা যাবে। পরে এরকম একটা প্রম্পট যদি আপনি লিখতে পারেন, তাহলে পরে যদি আপনার কোথাও কোনো পরিবর্তন লাগে, তাহলে এর মাঝখানের বিষয়গুলোতে একটু পরিবর্তন আনবেন। আনলে আপনি অ্যান্সার সেইভাবে পাবেন। আর যদি আপনি ওই যে গত ক্লাসে এক ম্যাডাম বলছিল আপনাদের মধ্যে থেকে, এই যে এআই এর সাথে কথা বললে, চ্যাট জিপিটির সাথে কথা বললে আমার মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হয়ে যাওয়ার কারণ ওই যে আপনি যদি ওরে কনটেক্সট ঠিক মতো না দেন, ও আপনাকে এমন অ্যান্সার দিবে সেই অ্যান্সার তো আপনার প্রয়োজন না, বা ওই অ্যান্সারটা আপনি এক্সপেক্টও করছেন না, তাই অ্যান্সার দিচ্ছে। এখন আপনি যে ধরনের অ্যান্সার এক্সপেক্ট করছেন সেইটা যদি আপনি পেতে চান, তাহলে এই ফরম্যাটে লিখতে হবে
তারপরও যদি না পান তাহলে এর মাঝখান থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে পরিবর্তন আনবেন। এনে আপনি আপনার যেই অ্যান্সার যেভাবে চাচ্ছেন সেইভাবে আপনি নিবেন। ওকে? এই হচ্ছে ব্যাপার। এখানে দেখেন বাংলায় একটা কন্টেক্সচুয়াল প্রম্পট এর আরেকটা উদাহরণ দেওয়া আছে যে আপনি একজন অমুক ভূমিকা দেওয়া আছে। আপনি একজন অমুক। আপনার পরিস্থিতি অমুক আচরণ। এখানে বিষয়টা আপনি একজন অনুপ্রেরণামূলক স্পিকার, আপনি ছাত্র একজন স্পিকার। ওই যে যেটা আমরা দেখালাম সেটা এখানে আছে। আচ্ছা, আমরা আ রোল অ্যাসাইন নিয়ে একটু আগে কিন্তু আলোচনা করছি যে যখন আমরা একটা কি করব? কন্টেক্সচুয়াল প্রম্পট লিখব তার মধ্যে রোল একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু রোল নিয়ে আরো কিছু আলাদা একটা সেকশন করা হয়েছে। রোল বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। ওকে, কেন গুরুত্বপূর্ণ আশা করি অলরেডি বুঝতে পারছেন। তারপরেও এখানে বেশ কিছু উদাহরণের মাধ্যমে আছে যে যেমন দেখেন, যদি আমি এই ধরনের বলি যে ধরেন আপনি একজন আ ব্যাংকার। এটা না বলে আমি যদি এর মধ্যেও আরো বিস্তারিত করি যে কি আপনি একজন ২০ বছরের অভিজ্ঞ ইনভেস্টমেন্ট ব্যাংকার। তাহলে ২০ বছরের অভিজ্ঞ ইনভেস্টমেন্ট ব্যাংকার যখন আপনাকে একটা অ্যান্সার দিবে, তখন বা একটা বিষয় বলবে, একটা জিনিস আপনাকে শেখাবে। নিশ্চয়ই সেই জিনিসটা অনেক ভ্যালুয়েবল হবে। এখন কথা হচ্ছে কেন ২০ বছরের অভিজ্ঞ লিখবেন? যদি না লিখতেন তাহলে কি হতো? ব্যাপারটা হচ্ছে যদি না লিখে শুধু বলতেন যে ধরেন আপনি একজন ব্যাংকার বা কিছুই ধরতে বললেন না। শুধু বললেন যে একটি নতুন ফিনটেক স্টার্টআপ বিজনেস প্ল্যান রিভিউ করে তুমি কিছু-মিছু লেখো। ওকে, এই যদি আপনি বলতেন তখন ও আপনাকে জেনারেল অ্যান্সার দিত। আর যখনই আপনি বলবেন ২০ বছরের অভিজ্ঞ, আপনি ২০ বছরের অভিজ্ঞর মতো অ্যান্সার দেন, তখন ChatGPT সাধারণ অ্যান্সার না দিয়ে ও খুঁজে বের করবে যে ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে, তারা যেসব আর্টিকেল লিখেছে সারা পৃথিবীতে, শুধুমাত্র সেইসব আর্টিকেল থেকেই ও অ্যান্সার খুঁজে বের করবে। এইজন্যই ২০ বছরের অভিজ্ঞ কথাটা গুরুত্বপূর্ণ। আপনি যদি কিছু না লেখেন ও সবার মধ্যে থেকে ও যা তাই খুঁজে আপনাকে দিয়ে দিবে অ্যান্সার। আর তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ওকে। কিন্তু যদি আপনি কি করেন, ওকে রোলের মধ্যেও মোটামুটি আ আপনি ওকে বলে দেন যে অ্যাক্ট অ্যাজ এ 20 ইয়ার্স ওল্ড আ ব্যাংকার, ইনভেস্টমেন্ট ব্যাংকার। তখন দেখা যাচ্ছে ও সেইভাবে আপনাকে অ্যান্সার দিবে। এখানে আরো কিছু বিষয় আছে আপনারা পড়ে নিতে পারেন যে তুমি একজন গণিত শিক্ষক। দেখেন আমি বাংলাদেশের একটা আ গণিতের একটা অঙ্ক আমি দেখা যাচ্ছে ওকে দিলাম। দিয়ে বললাম সলভ করো, সলভ করো। ও একভাবে কিন্তু সলভ করে দিবে। ওইটা দেখে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। একটু ও এক আপু বলছিল যে ওই অ্যান্সার দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হয়ে যাবে কেন? কারণ ও দেখা যাচ্ছে ওই জিনিসটা সলভ করবে উগান্ডার একটা আ ম্যাথের একটা নিয়মে সলভ করবে। এখন উগান্ডার নিয়ম তো আর আপনি কখনো পড়েননি। আর আপনি ওইভাবে অঙ্ক করলে আপনার দেশের মানুষও কেউ বুঝবে না। আপনি নিজেও বুঝতেছেন না। কোনমতে যদি নিজে বুঝে ওই অঙ্ক পরীক্ষার খাতায় করে দিয়ে আসেন তখন আপনার স্যাররাও বুঝবে না, তাই না? এজন্য আপনার ওকে লিখে দিতে হবে যে একটা অঙ্ক যদি আপনি সলভ করাতে চান, শুরুতে লিখে দিতে হবে যে অ্যাক্ট অ্যাজ এ বাংলাদেশী হাই স্কুল টিচার বা অ্যাক্ট অ্যাজ এ বাংলাদেশী প্রাইমারি স্কুল টিচার এরকম ওকে লিখে দিতে হবে। বা যদি বাংলায় লিখতে চান যে ধরো তুমি একজন বাংলাদেশী আ হাই স্কুল টিচার, হ্যাঁ? বা বাংলাদেশী প্রাইমারি স্কুল টিচার। এভাবে যদি বলেন তখন ও অ্যান্সার যা দিবে সেটা দেখবেন আবার বাংলাদেশের সাথে মিলছে। কারণ ওই যে আপনি বলছেন যে বাংলাদেশী স্কুল টিচার। এটাই হচ্ছে ব্যাপার। এখানে ডিজাইনারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা সমস্যা সমাধান করতে পারছেন না। এখানে ধরেন আপনি ইউএক্স ডিজাইনার এখন ওর কাছ থেকে আপনি এমন অ্যান্সার চাচ্ছেন যে ইউএক্স ডিজাইনারদের জন্য কাজে লাগবে। তখন ওকে বলবেন যে অ্যাক্ট অ্যাজ এ ইউএক্স ডিজাইনার। যেখানে লেখা যে তুমি একজন ইউএক্স ডিজাইনার একটি ফ্রেন্ডলি লগইন স্ক্রিন ডিজাইন সম্পর্কে পরামর্শ দাও। আর এটা যদি না বলতেন তাহলে কিন্তু ও অন্যরকম অ্যান্সার দিত। দেখা যাক। এজন্য অ্যাক্ট অ্যাজ এ অনেক গুরুত্বপূর্ণ। একটা ফ্রেন্ডলি লগইন স্ক্রিন ডিজাইন সম্পর্কে পরামর্শ দাও। কি পরামর্শ দিবে ও? সিম্পল ক্লিন লেআউট রাখো। অপ্রয়োজনীয় এলিমেন্ট দিবা না। বেশি লেখা এড়িয়ে যাও। সাদা জায়গা অমুক-তমুক। ইমেইল অ্যাড্রেস অমুক-তমুক, হ্যাঁ? সব সাধারণ কথাবার্তা না? আচ্ছা। এখন যদি ওকে এই পুরাটা ধরি যে ধরো তুমি একজন এক্স ডিজাইনার। এখন যদি অ্যান্সার চাই দেখি পরিবর্তন আসে কিনা অ্যান্সার। এ সাবটেক্সট, হ্যাঁ? তারপরে গুড ইউএক্স প্র্যাকটিস, পাসওয়ার্ড ইনপুট। তারপর কি হয়েছে? অমুক ইরোর, তমুক ইরোর। এইগুলো কি আগে অ্যান্সারে দিছিল? দেয়নি। কেন দেয়নি? এই বিষয়গুলো কি দিছিল? ও কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করেনি। দেখেন আবার এগুলো দিয়ে দিছে। এবার
দেখেন আরেকটু মজা দেখেন। ইউএক্স ডিজাইনার না দিয়ে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার। তাহলে অ্যাক্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার। পরামর্শ দাও। অসাধারণ। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। ইনপুট ফিল্ড সহজ এবং প্রতিক্রিয়াশীল। অ্যান্সার এই দিতে এই হচ্ছে ব্যাপার। জাভাস্ক্রিপ্ট দিয়ে পাসওয়ার্ড দেখানোর অপশন হচ্ছে এই যে। তারপর কি ইনপুট ভ্যালিডেশন রিয়েল টাইম এই যে। তাহলে এই আনসার কি শুরুতে দিছিল? ইউএক্স এর সময় দিছিল? দেয়নি। তাহলে বোঝেন অ্যাক্ট অ্যাজ এ এটা আসলে একটা গেম চেঞ্জিং একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, দেখেন 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 একই প্রশ্নের উত্তর সবাই তো একরকম দেবে না। এবং এখানে কিন্তু অ্যাক্ট অ্যাজ এ বলার পরে আমি কিন্তু আবার আমার অবস্থানটা বলিনি। মানে আমি কি আমাকে যে তুমি বলছো আমি কি? যদি বলতাম একটা যে জাভাস্ক্রিপ্ট মানে তুমি একজন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার কিন্তু আমি ইউএক্স ডিজাইনার, আমাকে পরামর্শ দাও, তখন কিন্তু অ্যান্সার আর এক রকম আসতো। এখন কোন অ্যান্সারটা আমার দরকার? আমার যেটা দরকার আমি সেইভাবে লিখে একটা অ্যান্সার নিব। এই বিভিন্ন রকম দেখাচ্ছি কেন? আপনি কোন সেক্টরে তা তো আর আমি জানি না। এখন আপনি একটা সেক্টরে হইলেন, দেখা যাচ্ছে আপনি প্রোগ্রামার, কিন্তু আপনি লিখলেন যে আমাকে প্রথমে যেটা লিখছিলাম ওইটা। এখন আপনারা তো অ্যান্সার দিবে না। তখন আপনার মনে হবে না এ কি অ্যান্সার দেয়, সব আজে বাজে অ্যান্সার, আমার কাজে লাগবে না। ওকে, বা আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনাকে যদি ওই প্রোগ্রামের অ্যান্সার দেয়, তখন আপনি বলবেন না আমার তো এ কাজে লাগবে না। বা আপনারা যদি শুরুতে যেমন সাধারণ মানুষের অ্যান্সার দিছিল, ওই যে দেখেন শুরুতে যেমন সাধারণ মানুষের অ্যান্সার দিছিল, এটা যদি আপনাকে দেয়, ওটা তো আপনার কাজে আসবে না। এটা হচ্ছে ব্যাপার। এখানে দেখেন আসলে এখানে এই বিষয়গুলো নিয়ে বেশ বিস্তারিত আলোচনা আছে, সেগুলো দেখে নিবেন। আমরা আরেকটা ধাপে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন যে ধাপে যেখানে আসলাম সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আরেকটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে চেইন অফ থট প্রম্পটিং। চেইন অফ থট প্রম্পটিং বিষয়টা কি? চেইন অফ থট প্রম্পটিং দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে যে ধাপে 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 উঠছে। এখন এই চেইন অফ থট প্রম্পটিং দরকার তখন যখন আপনি একটা কমপ্লেক্স সমস্যার সমাধান চাচ্ছেন। তখন একটা চেইন অফ থট মানে কি, ওকে বলবেন যে তুমি চিন্তা করো ধাপে ধাপে। এখন এইটা বলার কৌশল কি? কৌশল হচ্ছে আগে যেমন ছিল অ্যাক্ট অ্যাজ এ, এটা ছিল হচ্ছে আমার মূল কথা। এখন একটা মূল কথা আছে। কোথায় আছে একটু দেখে নিই, এখানে কোথাও আছে কিনা। এই যে স্টেপ বাই স্টেপ থিঙ্ক। এই যে যেমন লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ, এই কথাটা হচ্ছে শুরুতে বলতে হবে যে তুমি স্টেপ বাই স্টেপ চিন্তা করো শুরু থেকে। এরকম বললে অ্যান্সার একরকম আসবে, না বললে কিন্তু অ্যান্সার আর রকম দিতে পারে। লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে আমার এবারের আহ, মানে মূল যে অংশটা। এখন এটা কোন সময় কাজে লাগে দেখেন, কাজে লাগে স্টেপ বাই স্টেপ। শিক্ষার্থীদের লেখা বলছে একটি দোকানে 50টা কলম ছিল। একটা দেখা যাচ্ছে আপনি ওকে এআই এর মাধ্যমে একটা অ্যান্সার বের করতে চাচ্ছেন। একটা দোকানে 50টা কলম ছিল, 50টি বিক্রি হলো, পরে 20টা নতুন আনলো। দোকানে এখন কতটি কলম আছে? ওকে, তাহলে দেখি চ্যাটজিপিটি প্রথমে সঠিক অ্যান্সার দিয়ে দিবে, কিন্তু ব্যাপার হচ্ছে এরকম বিষয়ে অনেক সময় সঠিক অ্যান্সার দিতে পারে না। সঠিক অ্যান্সার দিক আর না দিক, আপনাকে প্রথমেই লিখে দিতে হবে যে স্টেপ বাই স্টেপ চিন্তা করো বা স্টেপ বাই স্টেপ সলভ করো। ওকে, বা ইংলিশে লিখতে হবে যে লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ। ওকে, যেমন এটা নিচে বেশ কিছু প্রশ্ন আছে, নিচের গুলো দেখি। হ্যাঁ, প্র্যাকটিস এখানে আছে দেখেন। রহিমের কাছে 1000 টাকা ছিল, সে একটি ব্যাগ কিনলো এত টাকায়। তার কাছে আর কত টাকা আছে? স্টেপ বাই স্টেপ করে করে দাও। তুমি যদি প্রতিদিন 2টা করে বই পড়ো তাহলে এক সপ্তাহে মোট কতটি বই পড়বে? স্টেপ বাই স্টেপ। এখানে বেশ একেবারে সিম্পল লেখা আছে। তুমি যদি একটি গল্প লেখো সেখানে প্রথমে বৃষ্টি পড়ে, তারপর রোদের মাধ্যমে একটা রংধনু দেখা যায়, তারপর গল্পটি ধাপে ধাপে এগোয়, এভাবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তারপর কি ইফ এ ট্রেন ট্রেন ট্রাভেলস অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার for 1.5 hours and then 90 কিলোমিটার পার hour for 2 hours. What is the total distance? আচ্ছা, এটাই জিনিস মোট কত দূর গেল। ও তো অঙ্ক সুন্দর করে করবে। হ্যাঁ, সুন্দর করে করতে না দিয়ে স্টেপ বাই স্টেপ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, অনেক সময় একবারে করে তখন সঠিক হয় না। হ্যাঁ, ফাইনাল অ্যান্সার 270 কিলোমিটার। স্টেপ বাই স্টেপই করছে দেখেন, স্টেপ অন
ডিস্টেন্স সমান স্পিড গুণ টাইম। স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, 1.5 ঘন্টা গেছে। ডিস্টেন্স 90 কিলোমিটার। সেকেন্ড পার্টে স্পিড এত। এখন যদি একবারে দিতে অ্যান্সার অনেক সময় ভুল আসতে পারত। এখন দেখা গেছে কি এরকম বিষয়ের ক্ষেত্রে এ তো আমি ছোট একটা বিষয় লিখলাম। এবার দেখা যাচ্ছে এর সাথে আরেকটা যুক্ত করলাম যে আরেকটা ট্রেন সেও গেছে এরকম। ওকে, তৃতীয় আরেকটা ট্রেন সেও এরকম আলাদা আলাদা গতি এবং বেগ এবং সময় আলাদা আলাদা ভাবে দিলাম। দিয়ে এবার বললাম যে এখন তিনটা ট্রেন মোট কত দূর গেছে এবং কার গড় বেগ বেশি বা কার গড় বেগ কেমন। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু ওকে বলে দিলাম। তখন ও যদি একবারে অ্যান্সার দিতে চাই ভুল করে ফেলবে। কিন্তু যদি ওকে বলি যে স্টেপ বাই স্টেপ অ্যান্সার দাও, তখন কিন্তু স্টেপ বাই স্টেপ দিবে। যেমন আরেকটা দেখেন, মানে একটু স্টেপ বাই স্টেপ করতে হয়। যেমন ধরেন আমি যদি বলি 600 স্কোয়ার ফিট জায়গায় যদি আমি একটা একতলা বাড়ি নির্মাণ করতে চাই, তাহলে কত টাকা খরচ হবে? একবারে বলো, স্টেপ বাই স্টেপ বলবা না। স্টেপ বাই স্টেপ বলবো না, একবারে বলো। এই ইঞ্জিনিয়াররা কিন্তু এরকম এস্টিমেট দিতে চায় না। হ্যাঁ, আরে সে স্টেপ বাই স্টেপ শুরু করে দিছে রে। খরচের ধরন, আনুমানিক খরচ, মাটি ভরাট, ভূমি প্রস্তুতি 20,000 থেকে 30,000, ফাউন্ডেশন, কলাম বিম, দেয়াল নির্মাণ। এটাই সঠিক করছে। ছাদ ঢালাই অমুক তমুক করতে করতে 600 স্কোয়ার ফিট, মানে কত বাই কত? দেখি সঠিক আছে কিনা। আমি একটা নির্মাণ করছি কিছুদিন আগে এরকম। রুট 600 নাকি আনসারের পরে রুট দিতে হবে? 624 গুণ 24, 24 ফিট, প্রায় 24 ফিট। হ্যাঁ ঠিক আছে, আমি আমি এরকম একটা করছি, এরকমই কাছাকাছি, এরকমই খরচ হয়েছে। একটু বেশি হয়েছে কারণ হচ্ছে সিঁড়ি ঘর করা হয়েছে আলাদা। এখন একে যদি বলি, দোলন মজুমদার ভাই আসছিলেন, যে ঘরে ছিলেন ওই ঘরের কথা বলছে। তুমি স্টেপ বাই স্টেপ বর্ণনা করো, শুরু থেকে আলাদা আলাদা টাইম ফ্রেমে হিসাবে। এখন যদি ওকে আপনি পুরো প্ল্যানটা দিয়ে দিতে পারেন, দরকার হয় আপনি কলম দিয়ে আঁকবেন এইভাবে, যে আমার এই যে এখানে হবে রুম, মাঝখানে লিখে দিবেন যে বেডরুম, তারপরে কিচেন, তারপরে বাথরুম, তারপরে এখানে স্টেয়ার্স, এটা হচ্ছে বেলকনি, এইভাবে লিখে দিবেন। তারপর দিবেন, দেখবেন আপনাকে মোটামুটি কাছাকাছি খরচ বলে দিবে। ওকে, যে এখন এই যে স্টেপ বাই স্টেপ অ্যান্সার দিছে। এখন এই সব ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ দিবেন। এখন চ্যাট জিপিটি প্রায় সবসময় শুধু শুধু এই, যদিও বোঝে যে স্টেপ বাই স্টেপ এটা করতে হবে, ও স্টেপ বাই স্টেপই করে। এখন তারপরও স্টেপ বাই স্টেপ যদি লিখে দেন, সেই ক্ষেত্রে অ্যান্সারটা আরো সব বেশি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে ব্যাপার। সেটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছে না। জিরো শর্ট প্রম্পটিং এবং ফিউ শর্ট প্রম্পটিং। জিরো শট এবং ফিউ শট। জিরো শট মানে হচ্ছে আমরা এতক্ষণ যা কিছু দিলাম সবই কিন্তু জিরো শট প্রম্পটিং। জিরো শট প্রম্পটিং মানে কি? জিরো শট প্রম্পটিং মানে হচ্ছে জিরোটা উদাহরণ দেওয়া ওর সামনে, ও নিজ থেকেই সব ডাটা বের করা খুঁজে খুঁজে। ওকে, আর ফিউ শট প্রম্পটিং মানে কিছু উদাহরণ ওকে দিয়ে দেওয়া। যেমন আমি আগে একটা বাড়ি তৈরি করছিলাম, যেটা ছিল 800 স্কোয়ার ফিট, সেটা খরচ হয়েছিল 10 লাখ। আর একটা বাড়ি তৈরি করছিলাম, ওকে আগে থেকে কিছু উদাহরণ দিয়ে দেওয়া, যে আগে আরেকটা বাড়ি তৈরি করেছিলাম, যেটা ছিল হচ্ছে 2000 স্কোয়ার ফিট, সেটা খরচ হয়েছিল এত টাকা। এরকম 2-3টা উদাহরণ দিয়ে দিলেন। এবার ওর অ্যান্সার কিন্তু আগের মতো আসবে না। এটা হচ্ছে ব্যাপার। যখন প্রম্পটের মধ্যে আমাদের এই নির্দিষ্ট কোনো ডাটা দরকার, বিশেষ করে নির্দিষ্ট কোনো তথ্য দরকার, যেটা সংখ্যা সম্বন্ধীয়, ওকে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উদাহরণ দিয়ে দিতে হবে, মানে কিছু উদাহরণ দিতে হবে। জিরো শর্ট প্রম্পটিং মানে কোনো উদাহরণ ছাড়া, এতক্ষণ আমরা যা করেছি আলাদা করে কোনো উদাহরণ দিইনি। ওকে, শুধু ওকে বলছে এটা করো, ও করছে। যখনই আমি ওকে আলাদা উদাহরণ দিয়ে দিব, ও কিন্তু অ্যান্সার ওইভাবে দিবে, ওই উদাহরণের ওইভাবে দিবে। যেমন যদি ওকে বলি যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মতো একটা কবিতা লেখো, তখন তো লিখলো। কিন্তু যদি ওকে একটা বিদ্রোহী কবিতা আমি একটা ওকে দিয়ে দিলাম, ওকে, একটা বিদ্রোহী একটা কবিতা ওকে দিয়ে দিলাম, দিয়ে তারপর বললাম তুমি এই বিদ্রোহী কবিতার মতো কবিতা লেখো, ওকে, তখন কিন্তু ও ওইটার মতোই লিখবে। এই এই জন্য হচ্ছে ফিউ শর্ট প্রম্পটিংটা গুরুত্বপূর্ণ, যে
আপনি ওকে বিদ্রোহী কবিতা তো লিখতে বলছেন, কিন্তু আপনার তো একটা প্যাটার্ন আপনি চাচ্ছেন। সব বিদ্রোহী কবিতার মতো তো আর আপনি লিখতে চাচ্ছেন না। সেইজন্য আলাদা একটা উদাহরণ দিয়ে দেওয়া। কিছু এখানে দেখা যাক কিছু আছে কিনা। এই যে ফিউ শর্ট প্রম্পটিং। একজন আপনি AI কে কাজে লাগিয়ে এক বা একাধিক উদাহরণ দেখান যেখানে কাজের ধরন সে বুঝে নিতে পারে যে এইভাবেই দিবে অ্যান্সার। প্রম্পট, নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। মানে ওকে আপনি এইভাবে প্রম্পটে লিখে দিচ্ছেন কিন্তু, যে নিচের উদাহরণগুলো লক্ষ্য করো এবং অনুরূপ উত্তর দাও। প্রশ্ন: সূর্য কেন প্রয়োজনীয়? উত্তর: সূর্য আলো ও তাপ দেয়, যা গাছপালা বড় হতে সাহায্য করে। প্রশ্ন: আমি কেন পানি কেন প্রয়োজনীয়? উত্তর: পানি আমাদের দেহকে ঠান্ডা রাখে এবং খাবার হজম করতে সাহায্য করে। এখন প্রশ্ন এই, দেখেন ব্যাপারটা কি, যদি আমি ওকে প্রশ্ন করি যে, দেখেন এটা মজাটা, দেখেন এটা একটা মজার জিনিস। সেই প্রশ্নটাই করব, সূর্যের প্রশ্নটা। প্রশ্ন: সূর্য কেন প্রয়োজনীয়? কপি। ও কি করবে এখন? এক গাদা অ্যান্সার দিবে। দিছে। অমুক তমুক অমুক তমুক। এখন যদি বলি একটা যে প্রফেসর, হ্যাঁ, মানে একজন প্রফেসরের মতো আচরণ করো, বা একজন প্রফেসর হয়ে আমি একজন তোমার শিক্ষক, আমি একজন ছাত্র যে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের ছাত্র, হ্যাঁ, এবং আমাকে খুব শাসনের ভাষায় সূর্য কেন প্রয়োজনীয় এটা বলো, তখন কিন্তু অ্যান্সার আর একটা রকম দিবে। আপনারা অলরেডি বুঝতে পারছেন। আমাদের এটা দরকার নেই, এই প্রশ্নের উত্তরও দরকার নাই, ওভাবে দরকার না, আমার নির্দিষ্ট একটা ভাবে দরকার, যে সেইভাবে ছাড়া আমার হবে না। তখন এইভাবেও কিছু উদাহরণ দিয়ে দিতে হবে। দেখেন, একে বলা হচ্ছে ফিউ শর্ট প্রম্পটিং। কিছু উদাহরণ দিয়ে দেওয়া, দেখেন উদাহরণ দিয়ে দিচ্ছি। নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। তো সূর্যটা না না দিলাম, তাহলে সূর্য কি করে ওইটা আমরা পরে শুনবো, হ্যাঁ। প্রশ্ন: পানি কেন প্রয়োজনীয়? এই দুটা দিই। প্রশ্ন: পানি কেন প্রয়োজনীয়? উত্তর: আগে নিচের প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও। এবার বলছি, দেখেন। সু- হুম, ওই একই আনসার দিছে, কিন্তু আলাদা আলাদা করে দিছে। দেখেন এবার, এটি পৃথিবীতে আলো এবং দুইটা দুইটা করে ব্যাপার, যে যে কোনো একটা আপনি নিতে পারতেছেন এখন, যে এটি পৃথিবীতে আলো এবং তাপ সরবরাহ করে, যা জীবের বেঁচে থাকার মূল ভিত্তি। দেখেন অ্যান্সার গুলো ছিল কি, অ্যান্সার গুলো যেখানে দিয়েছিলাম সেটা দেখেন। পানি কেন প্রয়োজনীয়? পানি আমাদের দেহকে ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। আরেকটা অ্যান্সার ছিল কি, গাছ কেন প্রয়োজনীয়? গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ দূষণ কমায় এবং পশু পাখির আশ্রয়স্থল। এই প্রতিটা অ্যান্সার ওইভাবে, কিন্তু আমি চাচ্ছি একটা অ্যান্সার। যদি এরকম বলি তাহলে একটা অ্যান্সার দিবে। এটি আবহাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে, যেমন বায়ুর গতি ও বৃষ্টিপাত চক্র কমায়। সূর্যের তাপে আমাদের দেহ উষ্ণ, এবং প্রশ্ন এবং উত্তর লক্ষ্য করে একটা অ্যান্সার দাও। আরো ছোট অ্যান্সার দাও, প্রশ্ন এবং উত্তর লক্ষ্য করো। হুম, এবার দিছে না? এইবার দেখেন জাদুটা। এবার ওর কাছ থেকে তো সঠিক অ্যান্সারটা নিলাম, বানাই নিলাম, ওকে ট্রেন করে ফেলছি আমি, তাই না? এবার দেখেন, যদি বলি কি বলা যায়, ভাত কেন প্রয়োজনীয়? এক লাইনের অ্যান্সার, দেখেন ওকে কিন্তু বুঝাই ফেলছি। এবার যা বলবো ওই রকম অ্যান্সারই দিবে, ও অন্যরকম অ্যান্সার আর দিবে না। পেট্রোল কেন প্রয়োজনীয়? বাহ বাহ বাহ, দেখছেন ও বুঝে ফেলছে। এরকম অ্যান্সার দিতে হবে। তাহলে ওকে যে আমি বুঝাই ফেললাম এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে ওকে যে বুঝালাম যে এবার থেকে আমার ওই রকম অ্যান্সার ছাড়া লাগবে না। কিভাবে বুঝালাম? ওকে বিভিন্ন অ্যান্সার, বিভিন্ন আগে উদাহরণ দিয়ে নিছি। তারপরে বলছি যে এইভাবে না এইভাবে, যখনই আমি দেখে ফেলছি যে অ্যান্সার সঠিক হয়েছে, তখন থেকে আমি যত কোশ্চেন করবো ওকে সারা জীবন এই চ্যাটের মধ্যে, ওই রকমই ও অ্যান্সার দিতে থাকবে। এখন কথা হচ্ছে, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। এমন এমন হতে পারে আপনার প্রতিটা অ্যান্সার লাগবে টেবিল, প্রতিটা অ্যান্সার লাগবে কোডের মাধ্যমে, প্রতিটা অ্যান্সার লাগবে আহ, একটা বিশেষ প্রক্রিয়ায়। তাহলে ওকে ফার্স্ট উদাহরণ দিয়ে বা ওকে গাইড করে করে সঠিক অ্যান্সার আগে আনবেন ওর থেকে। তারপর থেকে আপনি যত অ্যান্সার চাবেন ওই চ্যাটের মধ্যে, সব অ্যান্সারও ওইভাবে দিবে। এই হচ্ছে ফিউ শর্ট প্রম্পটিং। আচ্ছা, তারপর দেখি। এই যে কিছু উদাহরণ দেওয়া আছে, যে কখন আমরা কোনটা ব্যবহার করব, যে জিরো শর্ট প্রম্পটিং আর ফিউ শর্ট প্রম্পটিং। যখন ফলাফল নির্ভরযোগ্যতা জিরো শর্ট প্রম্পটিং এ হচ্ছে মাঝারি, আর বেশি ফলাফল যেটা আমরা চাচ্ছি সেটা নির্ভরযোগ্যতা বেশি। ব্যবহার উপযোগিতা: সহজ প্রশ্ন দ্রুত কাজ, জটিল প্রশ্ন এবং ফরম্যাট অনুযায়ী যদি উত্তর দিতে চান, এই যে আমরা এতক্ষণ এটাই করছি, যে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে অ্যান্সারটা চাই। আমরা চাই না যে সে এক গাদা উত্তর দিক। ওকে, আমরা চাচ্ছি যে অল্প একটু জায়গায় আমাদের অ্যান্সারটা বসাতে হবে। এটা কাজে লাগে ওয়েবসাইট তৈরি করার জন্য। দেখা যাচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় ছোট ছোট আমাদের অ্যান্সার লাগবে। এখন সেইটা বানাই নেব কিভাবে? এইভাবে ওকে আগে ট্রেন করে পরে ওই সাইজের অ্যান্সারই ও দিবে সবসময়। ওকে, এবং শুধু সাইজ সাইজ যে সমান সেটাই না,
সাথে, সাথে দেখেন অ্যান্সারের ফরমেটটাও এরকম যে ১ম এ একটা বলছে, আ একটা উপকারিতা বলছে, পরে আর ২ টা উপকারিতা বলছে কমা দিয়ে। অথবা ১ম এ যেটা বলছে পরে তার ওই জিনিসটা হয়ে কি উপকার হচ্ছে সেটা বলছে। আচ্ছা, প্রম্পট টিউনিং জিনিসটা কি? প্রম্পট টিউনিং হচ্ছে যে একটু আগে যেটা করলাম যে আমি সঠিক অ্যান্সার পাইনি, তখন দেখলাম প্রম্পটকে আমি কি করলাম? একটু ওকে আবার বললাম যে, "তুমি এখানে একটু এই করো, এখানে একটু এটা ঠিক করো, এখানে একটু ঠিক করো।" করে বলতে, বলতে ও সঠিক একটা জায়গায় পৌঁছালো। এই হচ্ছে প্রম্পট টিউনিং, ওকে? এখানে আপনারা পড়ে নিতে পারেন। এখানে আর হুম, অত আলোচনা না করলেও চলছে, হ্যাঁ? পড়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব প্রম্পটের কিছু ভুল। মানে যেইগুলো প্রম্পটে করা যাবে না, যেগুলো আমরা করে থাকি সাধারণত কিন্তু আসলে করা যাবে না প্রম্পটের মধ্যে, এবং ভুল অ্যান্সার দিবে, আপনার মাথা খারাপ হয়ে যাবে অ্যান্সার দেখলে। যেই ভুলগুলো দেখেন, একটা হচ্ছে ভুল, ১ম ভুল হচ্ছে খুব সাধারণ বা অস্পষ্ট প্রম্পট। যেমন একটি গল্প বলো, ওকে? যেমন একটা গল্প বলো। তাহলে এটা হচ্ছে খুব সাধারণ একটা প্রম্পট এবং অস্পষ্ট। ওকে কি বলতে হবে? যে তুমি সমস্ত কনটেক্সট ওর মধ্যে রেখে, যে তুমি একটা, ধরো তুমি একজন হুম, বড় একজন গল্প লেখক, গল্পকার বা একজন কবি, হ্যাঁ? এবং তুমি বাংলাদেশের আ ক্লাস 7 এর জন্য, ক্লাস 7 এর স্টুডেন্টদের জন্য তুমি একটা বিষয়বস্তু বলে দিবেন যে কাদের জন্য এবং কি বিষয়, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আ তুমি অনেস্টি নিয়ে বা মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, অথবা যেটাই হোক এরকম একটা বিষয় নিয়ে তুমি তৈরি করো একটা গল্প, এবং গল্পটা সাইজটা এরকম থাকে যেন, সাথে, সাথে গল্পটা তুমি লেখো আ খুব ভৌতিক টোনে। অথবা এমন হতে পারে যে গল্পটা লেখো তুমি মজার ছলে। ওকে? একটা টোন বলে দিলেন। এইভাবে আপনি লিখতে হবে। আর ভুল কি? যদি বলো একটু গল্প লেখো, তাহলে ওটা ভুল হয়ে গেল। একসঙ্গে অনেক কাজ চাওয়া। যেমন একটি গল্প লেখো, তারপরে সেটা দিয়ে ভিডিও স্ক্রিপ্ট বানাও। সেই গল্পটাকে আবার কমিক্স বানিয়ে দাও। কি করতে হবে? আগে গল্প লিখে নিতে হবে। বলতে হবে এই নিয়ে গল্পর প্রম্পটটা আগে ফুল লিখে একটা গল্প বানিয়ে নিবেন। গল্পটা যদি সঠিক হয়, তখন ওই গল্প থেকে বলবেন যে ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও। তখন স্ক্রিপ্ট লিখে দিবে। যখন আমরা ভিডিওর কাজ শিখবো সামনে এই কোর্সে, তখন কিন্তু এই বিষয়গুলো দেখব। যাই হোক, তারপরে দেখেন কোন ভূমিকা, কোন ভূমিকায় এআই কাজ করছে তার নির্ধারণ না করা। যেমন আমার পণ্যের জন্য ফেসবুক পোস্ট বানাও। এটা কিন্তু আমরা করে থাকি, কিন্তু এটা ভুল। আমার পণ্যের জন্য ফেসবুক পোস্ট বানাও, এটা একটা ভুল প্রম্পট। কি করতে হবে? কনটেক্সট আরো এখানে একটাই হয়েছে যে ফেসবুক পোস্ট। এটা কিছুটা হয়েছে। তাই ছাড়া এখানে আরো ৩-৪ টা বিষয় মিসিং। এইজন্য এটা ভুল প্রম্পট। ৩-৪ টা বিষয় মিসিং কি? যে ধরো তুমি একজন কপিরাইটার, ওকে? বা তুমি একজন আ ১০ বছরের অভিজ্ঞ কপিরাইটার, হ্যাঁ? বা ফেসবুক পণ্যের পোস্ট রাইটার, যেটা আপনার মনে আসে। এখন আমার পণ্যটা হচ্ছে আমার পণ্যটা হচ্ছে একটা বাচ্চাদের বই। যে বইটা হচ্ছে কথা বলে। ঠিক আছে? বইয়ের অক্ষরে হাত দিলে কথা বলে। এবং পণ্যটার নাম হচ্ছে এই যে অটো রিডিং, এরকম একটা নাম থাকতে পারে অবশ্যই। পণ্যটার নাম হচ্ছে এই। এবার যাতে আমার আ বাচ্চার মায়েরা, এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে। ব্যাকগ্রাউন্ডে ওকে রোল দেওয়ার পরে এই ২-৩ লাইন যা বললাম সব ব্যাকগ্রাউন্ড চলছে। যে ধরো বাচ্চার মায়েরা আ তোমার পোস্ট দেখে বা আমার পোস্ট দেখে তারা এটা কিনতে আগ্রহী হবে, এবং আ তারা কিনবে। আমার পণ্যটা কিনবে। এইভাবে বাচ্চার মাদেরকে কনভিন্স করার জন্য তুমি, ওকে, একটা পোস্ট লেখো। এত স এ এ এত শব্দের মধ্যে একটা পোস্ট লেখো এবং তার টোন হবে এইরকম। টোন হবে, একটা টোন বলে দিবেন। ওকে? তখন দেখবেন, ওকে, ও আপনার ঠিকঠাক মতো লিখছে। একেবারে মানুষের মতোই লিখছে তখন দেখবেন। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা কি লিখি? যে আমার পণ্যের জন্য ফেসবুক পোস্ট বানাও। এটা হচ্ছে ভুল। আচ্ছা, ভুল দেখেন কনটেক্সট ছাড়া লেখা। যেমন তালিকা বানাও। ওকে? কোন বিষয় বলে দিলাম না, কিসের তালিকা বানাও কি? এটা ভুল। আবার ভুল টাইপিং, অর্ধেক লেখা। অদ খানিকটা লিখে আমি মনে করলাম মনে হয় বুঝবে ও। হবে না। ওকে? যাই হোক, ভুল প্রম্পট খুঁজে বের করো এবং ঠিক করো।
একটা জিনিস বানাও, এটা কিন্তু ভুল। আপনারা নিজেরা চিন্তা করেন যে কি ভুল এবং এখানে কি, কি যুক্ত করতে হবে এটা সঠিক হতে গেলে। ভিডিও বানাও তারপর আর্টিকেল লেখাও। কি ভুল এবং কোথায় ঠিক করতে হবে আপনারা চিন্তা করেন। এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এখানে এই যুক্ত করতে হবে। তারপর যে তাই সঠিক হবে, হ্যাঁ? তুমি একজন রাইটার, তারপর আর কিছু লিখলেন না। কি ভুল? তার কিছু না লেখাটাই ভুল। হ্যাঁ, তারপর আমরা নতুন একটা টপিকে আমরা চলে আসছি। এখন প্রম্পটের যে মূল ৪ টা বা ৫ টা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। নতুন একটা টপিকে আমরা চলে আসছি। সিস্টেম প্রম্পট বা সিস্টেম ইনস্ট্রাকশন। এটা কিন্তু গত ক্লাসে দেখছিলাম যে শুরুতেই একটা ইনস্ট্রাকশন ওকে দেওয়া। তো সেই অনুযায়ী সবসময় কাজ করতে থাকবে। অটোমেটিক সেই অনুযায়ী কাজ করতে থাকবে। পরবর্তী সমস্ত কাজ সেই অনুযায়ী করবে। আবার একটু দেখাই। সিস্টেম ইনস্ট্রাকশন সরাসরি দেওয়ার জন্য সুন্দরভাবে আমাদের Google AI স্টুডিওতে জায়গা আছে। ChatGPT তে সরাসরি ওইভাবে জায়গা নাই। বিভিন্ন ওয়েবসাইটে আছে, বিভিন্ন ওয়েবসাইটে নাই। ওকে? যেমন ChatGPT তে যখন আমি ChatGPT না, aistudio.google.com এ যখন আমি সিস্টেম ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই যে এখানে আলাদা একটা জায়গায় আছে যে সিস্টেম ইনস্ট্রাকশন। এটা হচ্ছে আমাদের সিস্টেম প্রম্পট। এক ভাই বলছিলেন যে এখান থেকে আ এক্সেল শিট, এখান থেকে এক্সেল শিট করা যায় না। সেই ভাইটাও দেখেন এখন। এখান থেকে এক্সেল শিটও আসলে এক্সেল শিট এখানে আপলোড করা যায় না, ঠিক আছে। কিন্তু এক্সেল শিট এখানে নেওয়া যায়। এখানে প্লাসে ক্লিক করে আপলোড ফাইল এখানে ক্লিক করে ১ম এ যেটা দিবেন এক্সেল ফাইল-টাইল হইলে তাহলে কিন্তু এই যে আপলোড ফাইল দরকার নাই। আপনি যদি Google Drive এ আপলোড করেন আপনার এক্সেলটা তাহলে Google Drive থেকে পাবেন। Google Drive এ আসলাম। আসার পর একটা ফোল্ডারের মধ্যে আপনার জানতে হবে যে আপনার এক্সেল ফাইলটা কোথায় আছে। ধরেন এই যে একটা ১০০ মোস্ট কমন 3000 ভার্বস। এই যে এটা ধরেন আমার এক্সেল শিট একটা। এটা নিলাম। এটা কিন্তু সিস্টেম ইনস্ট্রাকশন না। সিস্টেম ইনস্ট্রাকশন দেখাচ্ছে। সিস্টেম ইনস্ট্রাকশন এর মধ্যে দিতে হবে। তবে এর মধ্যে এক্সেল ফাইল দিতে পারবেন না। সব কপি করে ওর মধ্যে পেস্ট করলে সিস্টেম ইনস্ট্রাকশন এর মতো কাজ করবে। কিন্তু এক্সেল ফাইল-টাইল এইভাবে আপনি সরাসরি এখানে আপলোড করেও সিস্টেম ইনস্ট্রাকশন এর মতোই আচরণ করবে এরপর থেকে যত মেসেজ দিবেন। যেমন এখানে যদি বলি, এই এক্সেল ফাইলে কতটা আলাদা, আলাদা ওয়ার্ড আছে? ৪০০ কি বলে? ইংলিশ ভার্ব আছে এতটা, আ এতটা আছে বাংলা অর্থ, এতটা অমুক-তমুক এমুক। একদম সঠিকভাবে কিন্তু বলে দিচ্ছে। এখন যদি আপনার এখানে বিভিন্ন হিসাব-কিতাব থাকে, যেমন হতে পারে এই যে এখানে আপনার বেচা-কেনার হিসাব। এখানে বলবেন যে আমার ১ মাসে আল বা ১৫ দিনে আ লাস্ট ১৫ দিনে কত টাকা সেল হয়েছে বলবেন। ও ওখানে কিন্তু অ্যান্সার বের করে দিবে। বলবেন যে লাস্ট ১৫ দিনে অমুক প্রোডাক্টের জন্য কত টাকা সেল হয়েছে। লাস্ট ১৫ দিনে বা লাস্ট ২০ দিনে বলো, ১৫ দিনে দরকার নাই। লাস্ট ২০ দিনে তুমি আ অমুক প্রোডাক্টে কত টাকা লস হয়েছে। ওকে? এরকম যা বলবেন ও পরপর কিন্তু এরপর থেকে অ্যান্সার দিতে থাকবে। যেমন এরপরে আমি একটা কোয়েশ্চেন করলেও অ্যান্সার দিবে। সিস্টেম ইনস্ট্রাকশন এর মতোই কাজ করবে। কিন্তু আসলে সিস্টেম ইনস্ট্রাকশনটা কি সেটা দেখেন। সেটা হচ্ছে এর মধ্যে যদি আপনি কোন লেখা লিখে দেন। এই যে এখানে ক্লিক করলাম, এখানে একটা লেখার জায়গা পেলাম। এখানে ওকে লিখে দিব যে, "আমি তোমাকে যে কোয়েশ্চেনই করি না কেন, তুমি প্রতিবার একই অ্যান্সার দিবা। অ্যান্সারটা হবে, আপনার প্রশ্নের মধ্যে বড় একটা ভুল আছে। আগে ঠিক করুন।" এটা দিয়ে বিভিন্ন অ্যাপসের মতো অ্যাপস বানাতে পারবেন। কত রকমের যে কিছু করতে পারবেন এই জিনিসটা আমি জাস্ট একটুখানি দেখায় দিচ্ছি। এখন যদি ওকে যেকোনো কোয়েশ্চেন করি, সিস্টেম প্রম্পট এটা অফ করে রাখলাম ভিতরে। বাংলাদেশে কতটি নদী আছে? দেখেন কি লেখে? যে আপনার প্রশ্নের মধ্যে বড় একটা ভুল আছে, আগে ঠিক করুন। ঠিক আছে? বাংলাদেশে কতটি নদী আছে সে কি জানে না? এখন আমি যাই বলি ও ওই অ্যান্সার দিবে দেখেন। কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? আপনার প্রশ্নের মধ্যে বড় একটা ভুল আছে। আগে ঠিক করুন। আচ্ছা, এটা তো ফান করে দেখালাম যে আসলে সিস্টেম ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে। কাজের কোনো একটা জিনিস দেখাই। যেমন গত ক্লাসে দেখছিলাম, এই যে এই ফাইলে কি আমার যে প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ যত কোয়েশ্চেন করে এবং যত অ্যান্সার আমরা দিয়ে থাকি, সবগুলো এখানে লেখা আছে। যাতে আমার আ যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা এখান থেকে অ্যান্সার খুঁজে, খুঁজে অ্যান্সার জাস্ট কপি পেস্ট করতে পারে। এই জিনিসটা আমি সিস্টেম ইনস্ট্রাকশন এ দেব। সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার এইভাবে এলোপাথারিভাবে দিলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ? ও সব বুঝবে, সব বুঝবে, ওকে? আর কিছু দেই? আর দরকার নেই। এবার সিস্টেম ইনস্ট্রাকশন করে রাখি। প্রশ্ন এবং অ্যান্সার গুলো ওখানে আছে আমার কোম্পানি সম্পর্কে। এখন এখানে যদি কোনো কোয়েশ্চেন করি আমার কোম্পানি সম্পর্কে সব কিন্তু অ্যান্সার দিতে পারবে। কারণ সিস্টেম ইনস্ট্রাকশন এর মধ্যে সব আমার কোম্পানি সম্পর্কে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার এর মধ্যে লেখা আছে। যেমন এখন যদি লিখি
মোশন বস এবং এডিটিং মাস্টার কোর্সের মধ্যে পার্থক্য কি? এটা কি চ্যাট জিপিটি জানবে এটা মোশন বস এবং এডিটিং মাস্টার কোর্সের মধ্যে পার্থক্য কি? জানবে না। গুগল এআই স্টুডিও জানে না। কিন্তু এখন জানে, যখন সিস্টেম ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে রাখছি, ওর মধ্যে কিন্তু লেখা আছে একটা জায়গায়। কিন্তু এখানে যে মোশন বস এবং এডিটিং মাস্টারের মধ্যে পার্থক্য আমি যা লিখছিলাম তাই লিখছে তা কিন্তু না। আবার ডাটাগুলো নিয়ে ও নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখছে। এটা কোন পারপাসে কাজে আসতে পারে? যেমন দেখা যাচ্ছে ওই যে আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে ওরা কি করে? নিজ থেকে অ্যান্সার খুঁজে, খুঁজে কাস্টমারদের দেয়। এখন যদি ওরা এই সিস্টেম ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে রাখলো যে যেকোনো কোশ্চেন করলো, কোশ্চেনটা জাস্ট এখানে এনে পেস্ট করবে, কপি পেস্ট করবে। করে যে অ্যান্সার আসে পুরো অ্যান্সারটা দিয়ে দিবে। পুরো অ্যান্সারটা দিয়ে দিবে। তাইলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে? এখন এখানে লেখা আছে, এখানে বড় একটা অ্যান্সার আসছে। আমি যদি বড় অ্যান্সার না দিয়ে ছোট অ্যান্সার দিতে চাই, তাহলে সিস্টেম ইনস্ট্রাকশনের মধ্যে উপরে লিখে দিতে পারতাম যে এই ডাটাগুলো থেকে তুমি যত অ্যান্সার দিবা, সমস্ত অ্যান্সার, কোনো অ্যান্সার যেন 200 ওয়ার্ডের বেশি না হয়। তাহলে সেইভাবে ও 200 ওয়ার্ডের নিচে অ্যান্সার দিত। ওকে? বা এর নিচে এখন লিখলেও যে 200 ওয়ার্ডের নিচে অ্যান্সার দাও, তাহলে দিবে। অনেক বেশি দিছে। 100 ওয়ার্ডের মধ্যে একটা অ্যান্সার দাও। 2টা অ্যান্সার দিচ্ছে। এই যে 100 ওয়ার্ডের মধ্যে অ্যান্সার একটা দিছে, একটা দিছে। যে মোশন বস এবং এনিমেশন মাস্টার কোর্সের মূল পার্থক্য হলো তাদের কার্যক্ষেত্র। মোশন মাস্টার কোর্স সম্পূর্ণ মোশন গ্রাফিক্স অ্যানিমেশন কেন্দ্রিক। এখানে লোগো অ্যানিমেশন, ফেসবুক প্রোমো, তারপর এক্সপ্লেনার ভিডিওর মতো গ্রাফিক্স কাজ করা হয়। মূল সফটওয়্যার অ্যাডোবি আফটার ইফেক্ট। আর এখানে হচ্ছে এডিটিং মাস্টার কোর্সে ভিডিও এডিটিং এর উপর তৈরি করে এবং অমুক তমুক ডকুমেন্টারি ভিডিও, শর্ট ফিল্মের মতো ফুটেজ সম্পাদনা করে এবং অমুক তমুক। তাহলে এটা কপি করে কিন্তু পেস্ট করে দিতে পারছে। তাহলে এই অ্যান্সার গুলো কোথায় পেলো? অ্যান্সার গুলো কিন্তু এর মধ্যে আছে। এর মধ্যে আছে। ওকে? এই হচ্ছে ব্যাপার। গত ক্লাসে এটা নিয়ে আরো আলোচনা করেছিলাম। সিস্টেম ইনস্ট্রাকশন আশা করি বুঝতে পারছেন সবাই। আর ক্লাস বেশি লম্বা করব না। কারণ পরে যেগুলো আছে সেই বিষয়গুলো আসলে পরবর্তী সেই বিষয় আলাদা ক্লাসই আছে। যেমন আচ্ছা, আউটপুট নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট ফরম্যাটিং। এটা করার জন্য হচ্ছে আমাদের সিস্টেম ইনস্ট্রাকশন ব্যবহার করতে হয়। একটু আগে যেটা দেখালাম। আচ্ছা, আরেকটা হচ্ছে নেগেটিভ প্রম্পটিং। এটা একটু মোটামুটি জানা দরকার। নেগেটিভ প্রম্পটিং। নেগেটিভ প্রম্পটিং হচ্ছে, ধরেন আপনি আ কোনো একটা অ্যান্সার চাইলেন। এখন সেই অ্যান্সারের মধ্যে যেন ও একটা নির্দিষ্ট জিনিস না ঢোকায়। আপনি জানেন যে ওই জিনিসটা ঢোকানোর সম্ভাবনা আছে। এখন সেটা যেন না ঢোকায়। এই যে হচ্ছে নেগেটিভ প্রম্পটিং। ওটাও প্রম্পটের সাথে লিখে দিলেই হবে। বা বিভিন্ন ওয়েবসাইটে নেগেটিভ প্রম্পটিং নামে আলাদা, বা নেগেটিভ প্রম্পট এরকম আলাদা একটা ঘর থাকে, ওখানে লিখে দিতে হয় যে এইটা, এটা। ওখানে লিখে দিলে ওই জিনিসগুলো ওর মধ্যে আর দেয় না। ওকে? যেমন আপনি একটা ছবি তৈরি করবেন। দেখা যাচ্ছে ছবি তৈরি করছেন হচ্ছে আ তৈরি করছেন এরকম যে সুন্দরবনে একটা বাঘ একটা হরিণ ধরছে। এরকম একটা ছবি তৈরি করবেন। এখন নেগেটিভ প্রম্পটিং এর ঘরে আপনি লিখে দিলেন যে অন্য কোনো পশু-পাখি যেন না থাকে। তখন দেখা যাবে যে ওই ছবির মধ্যে অন্য কোনো পশু-পাখি আর দিবে না। নেগেটিভ প্রম্পটিং মানে এরকম যে আপনি যে জিনিসটা চাচ্ছেন না, যে অ্যা মানে সম্ভাবনা আছে অন্য কিছু দিয়ে দিতে পারে। যেমন আপনি বাঘ হরিণের সাথে, সাথে পেছনে ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু হরিণ তাকিয়ে থাকলো। আ দেখা গেল দূর থেকে একটা কাক হয়তো একটা গাছের ডালে বসে আছে। এরকম আপনি চাচ্ছেন না যে অন্য কোনো পশু-পাখি ওর মধ্যে থাকবে। শুধু হরিণ এবং বাঘ ছাড়া ব্যাকগ্রাউন্ডে শুধু বন-জঙ্গল থাকবে, অন্য কোনো পশু-পাখি থাকবে না। এরকম যদি সীমাবদ্ধতা চান, ওকে? এবং নিয়ম আরোপ করতে চান যে এই যেন না হয়, তখন হচ্ছে এই আ নেগেটিভ প্রম্পটিং ব্যবহার করতে হয়। এটাও আসলে ওই যে উপরে চেইন অফ থট প্রসেসিং ব্যবহার করেছিলাম সেই বিষয়ের মতো। এখন কথা হচ্ছে ইমেজ প্রম্পট। এই বিষয়গুলো এই ক্লাসে দেখব না। তারপরে একটু আলোচনা করে দিচ্ছি। ইমেজ প্রম্পট। ইমেজ প্রম্পট নিয়ে আসলে আলাদা করে অনেক কথা বলার আছে। যে মূল সাবজেক্ট একটা ইমেজ প্রম্পটের কি, কি বিষয় থাকতে হবে। যেমন আমরা প্রম্পট আ শুরুতে দেখছিলাম যে কয়েকটা ৪ টা ৫ টা আমাদের অংশ থাকে। ওই অংশগুলো অবশ্যই রাখতে হবে। এবং সেই অংশগুলো পরিবর্তন করে, করে আমরা রেজাল্টে পরিবর্তন আনবো। কিন্তু অংশ একটাও যদি না দিই তখন আমরা আসলে কন্ট্রোল আর করতে পারব না। ঐরকম ইমেজেও ঐরকম আলাদা। ইমেজের ক্ষেত্রে আমরা টেক্সটে যা করছি, ইমেজের ক্ষেত্রে একটু আলাদা। এখানে ইমেজের ক্ষেত্রে ৬-৭ টা বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। মেইন সাবজেক্ট, তারপরে মেইন সাবজেক্টের ক্ষেত্রে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। তারপরে হচ্ছে স্টাইলটা কি হবে? পিকচার স্টাইল, রিয়ালিস্টিক ফটো নাকি ডিজিটাল পেইন্টিং উল্লেখ করে দিতে হবে। তারপরে ক্যামেরা লেন্স আমাদের অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে ক্যামেরা লেন্স কত হবে। এগুলো কিভাবে বের করব, কি করব? ইমেজ ক্লাসে আমরা দেখব। ঠিক আছে?
তারপর দেখেন এই যে এখানে মুড বা ইমোশন কি হবে, লাইটিং কেমন থাকবে, যে লাইটিং এর কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট কি হবে, রেন্ডারিং কেমন হবে, ডিটেইল কতটুকু থাকবে। একটা প্রম্পট তৈরির সাধারণ কাঠামো তাহলে এ বি সি ডি ই এফ জি। আপনি যদি এ আগে না দিয়ে বি আগে দেন, বা এ বি সির মধ্যে সি আগে দিয়ে বি পরে দেন, তাহলে কিন্তু আপনার এই ঠিকভাবে ইমেজ অনেক সময় কাজ করবে না। আর অবশ্যই কাজ করবে যদি আপনি ABCD EFG পর্যন্ত একবারে দেন, তাহলে অবশ্যই সেই ইমেজে কাজ করবে এবং সেইভাবে আপনি যা চাচ্ছেন সেইভাবে কিন্তু হবে। এখন এইগুলো যখন আমরা ইমেজ দেখব, ইমেজের ক্লাস, সেই ইমেজের ক্লাসে ডিটেলস প্রম্পট লেখা শিখে সাথে আমরা ইমেজ তৈরি করব। ওকে, এখানে আরো কিছু উদাহরণ আছে ভিডিও, মানে ইমেজ তৈরির জন্য আপনি কিভাবে প্রম্পট লিখবেন। ওকে, তারপর এখানে আছে ইমেজ তৈরির কিছু টিপস আছে, এইগুলো অবশ্যই আমরা বলে দিব এবং কিভাবে বলবো ডিটেলস আলোচনা সহ আমরা হচ্ছে ইমেজ ক্লাসে দেখব। অনুশীলন আছে যে নিচে কিছু, যে একজন ছোট ছেলে মসজিদের সামনে বসে আছে, তার সামনে একটা খেজুর গাছ, গ্লাসে পানি, ইফতারের সময় সূর্য ডোবার আলো। এ- এই যে এখানে মোটামুটি একটা ইমেজ তৈরি করে দিছে, এটা তৈরি করছে আর একটা ইমেজ জেনারেটর, অটো ইমেজ তৈরি হয়েছে, তারপরেও তো তৈরি হয়েছে মোটামুটি। ভিডিও প্রম্পট কিন্তু আবার ইমেজের চেয়ে আলাদা, এখানে আরো বিশেষ কিছু বিষয় আমাদের আছে। এটা ভিডিওর ক্লাস যেদিন আমরা করব, সেদিন ভিডিও প্রম্পটিং নিয়ে একেবারে খুব বিস্তারিত আলোচনা করতে হবে, কারণ ভিডিওটাই আসলে অনেক কিছু কন্ট্রোল করার আছে। ছবিতে তো যা কন্ট্রোল করব ওইটা অটো কন্ট্রোল করা যায় অনেক সময়, যে অটোমেটিক একটা ছবি থেকে আমি সমস্ত কিছু বের করে নিলাম, বের করার সিস্টেম আমি দেখাবো। যেমন অমুক একটা ছবি থেকে আপনি প্রম্পট বের করলেন, করে আপনার মতো করে আপনি আরেকটা ছবি তৈরি করলেন, বা আপনার ছবিতে আপনি ওই আরেক ছবির প্রম্পট নিয়ে লাগালেন, কিভাবে করবেন ওটা দেখাবো। কিন্তু ভিডিওর ক্ষেত্রে আসলে ম্যানুয়ালি আপনার অনেক কিছু জানতে হয়, সেটা দেখবো কিন্তু ভিডিও ক্লাসে। এবং সেই বিষয়গুলো কি দেখেন, সিন বা অ্যাকশন কোথায় হচ্ছে, এবং সময়কাল কখন, দিন না রাত, তারপরে কেমন ফিলিং, মুড, আনন্দ, তারপরে ক্যামেরা, লেন্স, অ্যাঙ্গেল, মুভমেন্ট কেমন হবে, কিভাবে হবে। ওকে, সিনেমাটিক, কার্টুন, হাইপার রিয়েলিস্টিক, বিরল, তারপর দেখেন স্ট্রাকচার, ভিডিও প্রম্পট এখানে আছে এবং সেটা এখানে একটা ইমেজ ওইভাবে জেনারেট করা আছে। কিন্তু এটা খুব ভালোভাবে আমাদের শিখে নিতে হবে যদি ভিডিও, আমরা খুব ভালো ভিডিও তৈরি করতে চাই। এবং আমরা এই শেখার পর পুরা একটা গল্প বা পুরা একটা মুভি, পুরা একটা শর্ট ফিল্ম কিন্তু এআই দিয়েই শুধু বানাবো, পুরো একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলবো। ওকে, ক্যারেক্টার কনসিস্টেন্সি শুধু বজায় রেখে তাই না, ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখা তো একটা নির্দিষ্ট স্কিল, কিন্তু এই ক্যামেরা কন্ট্রোল করা, মুভমেন্ট কন্ট্রোল করা, ক্যামেরার সাথে সেটা আবার সিঙ্ক করা এবং পরপর সিকোয়েন্স তৈরি করা, এই সবগুলো মিলে কিন্তু একটা ভিডিও হয়। আপনার এলোপাথারিভাবে যদি আপনার ক্যামেরা নড়াচড়া করে বা ওর মতো ও যদি করে, তখন কিন্তু ভিডিওটা অত রিয়েলিস্টিক, অত সুন্দর হবে না, মানুষ অল্পের মধ্যে বেশি বুঝতে পারবে না। ওকে, লেন্সের কিছু উদাহরণ আছে, ক্যামেরা অ্যাঙ্গেলের কিছু উদাহরণ আছে, ক্যামেরা মুভমেন্টের কিছু উদাহরণ আছে, তারপর পরিবেশের কিছু উদাহরণ আছে, যেমন গোল্ডেন আওয়ার, মিডনাইট, রেনওয়ে, ইভিনিং, অমুক তমুক। কোনগুলো কেমন এইগুলো আজকেই দেখাতাম, কিন্তু আসলে ভিডিওর ক্লাসে এই সবগুলো দেখাবো যে কি আছে, কোন সিস্টেম আছে, এবং সেগুলো দিয়ে ভিডিও তৈরি করলে একই ভিডিও আমরা গোল্ডেন আওয়ার দিয়ে তৈরি করে দেখবো, আবার মিডনাইট দিয়ে তৈরি করে দেখবো, রেইনি ইভেন্ট দিয়ে তৈরি করে দেখবো। স্টাইল রেফারেন্স, এটা হচ্ছে স্টাইল রেফারেন্স। দেখেন আমরা আমরা একটা দেখা যাচ্ছে ছবি তৈরি করবে এরকম যে সেটা হবে হচ্ছে 90 সালের বলিউড মুভির মতো, তাহলে সেইগুলো আমাদের লিখতে হবে। এরকম কি আছে, কয়টা স্টাইল আছে, সেগুলো আমাদের জানতে হবে। এবং জেনে যখন আমরা প্রম্পট লিখবো তখন খুব সুন্দর হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যদি ভিডিও ভালো করে বানাতে চাই, আসলে আমাদের ক্যামেরা মুভমেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। একই ভিডিও আমরা এই সব রকম করে বানিয়ে দেখবো যে আসলে কোনটা কি পরিবর্তন হচ্ছে। যেমন প্যান বলতে ক্যামেরা কি বোঝায়, হুম, তারপরে টিল্ট বলতে কি বোঝায়, তারপরে ডলি বলতে কি বোঝায়, জুম বলতে কি বোঝায়, ট্র্যাক বলতে কি বোঝায়। ওকে, এই সব কিছু আসলে একই ভিডিও আমরা বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে দেখব, এবং আসলে কোন কোন ক্যামেরা অ্যাঙ্গেলের পরে কোন ক্যামেরা অ্যাঙ্গেল দিলে ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে মানুষ বেশি বুঝবে এবং মানুষের চোখে বাঁধবে না, খুব স্মুথলি চলবে। এই সব কিছু আসলে খুব ভালোভাবে শিখতে হবে যদি ভিডিও বানাতে বানাতে চাই আমরা, এবং সেইগুলো শিখবো ভিডিওর ক্লাসে। আজকে দেখিয়ে রাখলাম প্রম্পটের মধ্যে আর এইগুলো আছে,
যাই হোক, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাস প্রথম পার্ট আজকে শেষ করলাম। প্রথম পার্ট মানে এই যে কিছু কিছু বিষয় আমরা আবার রেখে দিচ্ছি ওই ক্লাসের জন্য, ওই ক্লাসে হবে তারপরের পার্ট। এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো আপনাদের বলেন?